গ্রামটির নাম শ্যামলপুর। শান্ত, সবুজ, ছায়াময়, কিন্তু তার মাঝে ছিল এক ঘর। নাম তার মণ্ডল বাড়ি। মণ্ডল বাড়ির কর্তা হরিপদ মণ্ডল। হরিপদ সে ছিল এক সরল মনের মানুষ, কিন্তু ভাগ্যে ফেরায় অথবা হয়তো নিজেরই দুর্বলতায় সে দুইবার সংসার পেতেছিল। প্রথম স্ত্রী পদ্ম। নাম তার পদ্ম হলেও স্বভাব ছিল তার উল্টো। সে ছিল তেজি, কড়া কথা বলা তার স্বভাব। ঘর সংসারের মোটেও ধরে রাখতে এক লড়াকু মহিলা। রূপের যেন ছিল ধার, মেজাজও ছিল তাই। পদ্ম হরিপদের একটি ছেলে কানাই। কানাই তার মায়ের মতো জেদি। তারপর এলো দ্বিতীয় জন, চম্পা। পদ্ম থেকে বয়সে ছোট, দেখতে শান্ত, যেন এক লজ্জাবতী লতা। চম্পা এসেছিল অভাবের তাড়নায়, এসেছিল হরিপদের দ্বিতীয় সংসারের বাঁধনে। কিন্তু পদ্মর কড়া শাসনে চম্পা নিজের জগৎটুকুও গুটিয়ে নিয়েছিল রান্নাঘরে, আর নিজের ছোট কুটুরিতে। চম্পা হরিপদের একটি মেয়ে মিনি। মিনি ছিল তার মায়ের মতোই ভীতু আর লাজুক। 203 পদ্ম আর চম্পা, তাদের উঠোন একটাই, হেসেল একটাই, আর স্বামীও একটাই। হরিপদ তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকত, ঠিক যেন এক জীর্ণ পুরনো খুঁটির। কাঁপত কিন্তু ভাঙত না। ঝগড়া শুরু হতো খুব সাধারণ কিছু নিয়ে। গ্রামের জীবনে সব কিছুরই হিসেব চলে। একদিন সকালে যখন চম্পা রান্নাঘরে চালের ভাড়ায় থেকে চাল মাপছিল, ঠিক তখনই শুরু হলো প্রথম স্ফুলিঙ্গ। কিরে চম্পা, মাপে এত কম দিচ্ছিস কেন? নাকি ভেবেছিস তোর মেয়ে মিনি আর তোর জন্য আলাদা করে চালের বস্তা নামানো হবে? চম্পা স্বভাবতই শান্ত, সে জবাব দেয়নি, শুধু কাপা হাতে আরেক মুঠো চাল কলসির মধ্যে ঢেলেছিল। কিন্তু পদ্ম তো ছাড়ার পাত্রী নয়। ও মা, মুখ দিয়ে তো কথা বের হয় না। চাল চুরি করা হচ্ছে, লজ্জা করে না? হরিপদের ঘাম জড়ানো ধানের ভাগ বসাতে এসেছিস, আর এখন চাল চুরির ফন্দি? দিদি, মাপ তো একই দিচ্ছি। আপনি রোজ যা বলেন তার চেয়ে কম নেই, আর এই চাল তো আমারও। একটি শব্দ পদ্মর কাছে ছিল বারুদের মতো। পদ্ম দু হাতে কোমর ধরে চম্পার মুখের সামনে এসে দাঁড়ালো। তোর তোর এই ঘরে কি তোর? সিঁধির সিঁদুর সেও তো আমার উচ্ছিষ্ট। আমি প্রথম, তুই পরের। সব আমার, তুই শুধু ভাগিদার। আজ থেকে চালের ভাড়াতে হাত দিবি না, দিলেও আমার সামনে, আমার মাপে দিবি, মনে রাখিস। সেদিন কান্নায় চোখ ভাসিয়েছিল চম্পা। আর হরিপদ, সে তখন গোয়ালে বসে আপন মনে বিড়ি টানছিল। সে জানতো এই ঝগড়ার মাঝখানে গেলে সে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। সময় গড়িয়ে যায়, ঝগড়া শুধু চাল ডাল বা কাপড়ের আঁচলের ফাঁসিতে থেমে থাকেনি। তাদের কলহ ছড়িয়ে পড়ল উঠানের কোণে কোণে, আলুর খেতে, এমনকি পুকুর পাড়েও। মণ্ডল বাড়ির উঠানে মাঝখানে ছিল একটি পেঁপে গাছ। গাছটি লাগিয়েছিল চম্পা নিজের হাতে। ফসলও ভালো হয়েছিল। একদিন পদ্ম ছেলে কানাই খেলতে খেলতে গাছটির একটি ডাল ভেঙে দিল। চম্পা দেখল, আর তার বুকটা যেন দুমড়ে উঠল। আহ কানাই, করলি কি রে? আমার গাছটা কেন ভাঙলি? এই অভিযোগ পদ্মর কানে যেন যুদ্ধের দামামা বাজিয়ে দিল। কি, তোর গাছ? এই বাড়ির মাটি কি তোর বাপের? এ বাড়ির সব জিনিস হরিপদের, আর হরিপদ আমার। এরপর গাছও আমার। আমার ছেলের ডাল ভেঙেছে, তাতে তোর কি? ভাঙতে পারে, তুই কেন এ কথা বলবি? ঝগড়া বাড়ল, চিৎকার চেঁচামেচি। চম্পা যখন পেঁপে গাছের জন্য কাঁদছিল, তখন পদ্ম বিদ্রুপ করে বলেছিল, আহারে সাদের গাছ, তোর কপালে শান্তিও জুটবে না, আর পেঁপেও জুটবে না। যা রান্নাঘরে যা।
কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা বেঁধেছিল আলুর ক্ষেতে। হরিপদ একটি ছোট জমি চম্পাকে চাষ করার জন্য দিয়েছিল। তাতে চম্পা কষ্ট করে আলু ফলিয়েছিল। পদ্মর অভিযোগ ছিল চম্পা ইচ্ছে করে তার জমিতে আলুর গোড়ায় জল ঢেলে দিয়েছে। আমি কাল থানায় যাব। তুই আমার জমিতে বিষ ঢেলেছিস। তুই ডাইনি, তুই এসে আমার সংসারটাকে খেয়ে ফেললি, হরিপদকে মতিভ্রম করলি, আমার পেটের ছেলেকে বঞ্চিত করলি। চম্পা সেদিন আর চুপ থাকেনি। তার ভেতরে জমে থাকা সমস্ত রাগ অভিমান যেন বাঁধ ভেঙে বেরিয়ে এসেছিল। আর না, আমি ডাইনি? আমি কি ইচ্ছে করে এসেছি? আপনি তো শান্তি দিতে পারলেন না। হরিপদ যদি আপনার হতো তবে সে কেন আমার কাছে এলো? আপনি সব কিছুর জন্য আমাকে দোষ দেন, কিন্তু আসল দোষ তো আপনার। আপনি ঘরটাকে ভালোবাসেননি, শুধু শাসন করেছেন। সেদিন মণ্ডল বাড়ির উঠানে সেই প্রচুর ঝগড়া, কিন্তু এই ঝগড়া থামানোর সাধ্য কারো ছিল না। এই ঝগড়া দেখতে এসেছিল অনেকে। এই ঝগড়াই ছিল দুই নারীর অস্তিত্বের লড়াই। এই নিরন্তর কলহের মূল্য দিতে হলো হরিপদকে। দিন রাত দুজনের ঝগড়া শুনতে শুনতে দুজনের মাঝে পিষে যেতে যেতে এক সময় সে অসুস্থ হয়ে পড়ল। তীব্র জ্বর আর বুকে ব্যথা। ডাক্তার এসে বললেন, শান্তির দরকার, কোনো চিন্তা নয়, কোনো ঝগড়া নয়। কিন্তু সেই ঘরের শান্তি আসবে কোথা থেকে? হরিপদের অসুস্থতা নিয়েও শুরু হলো নতুন করে পালা। কে বেশি সেবা করবে, কার যত্নে হরিপদ সুস্থ হবে, এই নিয়ে শুরু হলো নতুন প্রতিযোগিতা, যা আদলে আরেক প্রকার ঝগড়াই। পদ্ম সেবা করতো ঠিকই, কিন্তু সুযোগ পেলে চম্পাকে খোঁচা দিত। ভাগ্যে থাকলে বাঁচবে, তোর মতো অলক্ষী ঘরে থাকলে কি কেউ বাঁচতে পারে? দেখিস, তোর জন্যই ওর কিছু একটা হবে। চম্পা নীরবে চোখের জল ফেলতো। সে দিনরাত হরিপদের মাথার কাছে বসে সেবা করত, কিন্তু তার সেই সেবাকে পদ্ম বলতো লোক দেখানো ঢং। একদিন রাতে হরিপদের শ্বাসকষ্ট শুরু হলো। পদ্মা আর চম্পা দুজনেই ছুটে হরিপদের কাছে। চম্পা তাকে ধরে জল দিতে গেলে কিন্তু পদ্ম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পদ্ম, সর আমার স্বামী, আমি দেখব। তুই মরতে এসেছিস, তাই ওকে মেরে ফেলতে চাস? এই তীব্র চিৎকারের মাঝেই হরিপদের নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেল। পদ্ম আর চম্পা দুজনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হরিপদ তাদের কলহ থেকে চিরদিনের মতো মুক্তি নিল। হরিপদের মৃত্যুর পর মণ্ডল বাড়িতে যেন 3000 ওয়ার্ডের বিদ্যুৎ হঠাৎ করে নিভে গেল। যে উঠানে সারাদিন চিৎকার চলতো, সেই উঠান আজ নীরবতা। পদ্ম কেঁদেছিল, চম্পাও কেঁদেছিল, কিন্তু সেই কান্না শুধু স্বামীর জন্য ছিল না, সেই কান্না ছিল এক অপচয় হওয়া জীবনের জন্য। দুই নারী সারা জীবন ঝগড়া করে গেল শুধু একজন পুরুষের ভাগীদার হওয়ার জন্য, অথচ সেই পুরুষটি জীবনের শেষ দিনটুকুও কেটে গেল অশান্তিতে। কিন্তু নিয়তি বোধ হয় এখানেই শেষ করে না। এরপর 203 একসাথে থাকে শুধু হরিপদের স্মৃতি আর তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। তারা কথা বলে, কিন্তু সেই কথায় আর সেই তীব্রতা নেই। আজ শুধু এক গভীর নীরবতা। এই নীরবতা ঝগড়ার থেকেও ভয়ঙ্কর, কারণ তারা জানে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে তারা তাদের কলহের আগুনে পুড়িয়ে দিয়েছে। আর এখন সেই আগুনের পোড়া গন্ধ তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে লেগে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।